যে কোনো সুস্থ ও বিকাশমান সমাজ সৃষ্টিতে নারীরাই অগ্রণী ভূমিকা পালন করেন, আর তাই তো নারীর সুস্বাস্থ্য অনিবার্য। তবে সেই নারীর স্বাস্থ্য কিংবা প্রজনন ক্ষমতা নিয়ে কতটুকুই বা খোলামেলা আলোচনা করা হয়? নারীর অঙ্গ যেন এখনও একটা ট্যাবু। আর তাই তো দর্শক, নভেল অন লাইট 28 প্রেজেন্টস রেনেটা ওমেন্স হেলথে আমরা আলোচনা করছি নারীর স্বাস্থ্য এবং বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা, এবং আমাদের সাথে আছেন ডক্টর বিউটি রানী রয়, গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, ওজিএসবি হসপিটাল, মিরপুর, ঢাকা। স্বাগত জানাতে চাই প্রথমেই আপনাকে। আজকে আমরা নারী স্বাস্থ্য নিয়ে যখন কথা হয় তখন ইদানিংকালে সবচেয়ে বেশি কয়েকটি রোগ যেগুলো আমরা কানে শুনতে পাই, তার মধ্যে একটি হলো চকলেট সিস্ট কিংবা এন্ডোমেট্রিওটিস, রাইট? সো এই দুটো নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। প্রথমে যদি এন্ডোমেট্রিওটিস নিয়ে আলোচনা করি, এটি আসলে কাদের ভেতরে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, তার পাশাপাশি লক্ষণগুলো কি, কোনো বয়স কি রয়েছে নাকি যে কোনো বয়সী যে কেউ আক্রান্ত হতে পারে? ধন্যবাদ। প্রথমেই বলবো যে এন্ডোমেট্রিওসিস কি। এন্ডোমেট্রিওসিস রোগটি সম্পর্কে সমাজে ধারণাটা অপ্রতুল, কিন্তু আমরা স্ত্রীরোগ চিকিৎসায় দেখতে পাই যে প্রতি 10 জন নারীর মধ্যে একজন এই এন্ডোমেট্রিওসিস রোগে ভোগে, এবং তাদের মধ্যে কিশোরী থেকে শুরু করে ম্যানোপৌজাল মাসিক সেরে যাওয়া পরবর্তী মহিলারাও রয়েছেন। এর মধ্যে বন্ধ্যাত্ব রোগীরা একটা বিশাল গ্রুপ, যেখানে এন্ডোমেট্রিওসিস রোগে সাফার করে। ধরা হয় 3 জন বন্ধ্যাত্ব রোগীর মধ্যে একজন এন্ডোমেট্রিওসিস রোগে ভোগে। এখন এন্ডোমেট্রিওসিস জিনিসটা বুঝতে হলে একজন নারী দেহের জরায়ু, সেই জরায়ুর ভেতরে থাকে একটি লেয়ার বা পর্দা, যে পর্দাটাকে বলে এন্ডোমেট্রিয়াম, যেটি মাসিকের সময় সেই এন্ডোমেট্রিয়ামে মাসিক চক্রে যে চেঞ্জ হয়, এবং মাসিক চক্রের যখন মাসিকের সময় তখন এন্ডোমেট্রিয়ামটি ঝরে পড়ে এবং সেটি ন্যাচারাল অরিফিস বা ভ্যাজাইনা দিয়ে সেই মাসিকটি আসে। কিন্তু এন্ডোমেট্রিওসিস রোগের ক্ষেত্রে এই এন্ডোমেট্রিয়াল জরায়ুর যে লাইনিং টিস্যুটা, সেটা যদি জরায়ুর বাইরে তলপেটের, যেমন ডিম্বথলির গায়ে, এছাড়া টিউবের গায়ে, এছাড়া জরায়ুর যে পাশের যে লিগামেন্টগুলো সেগুলোতে লেগে থাকে, এই লেগে থাকা একটপিক মানে যেটি স্বাভাবিক স্থান থেকে অস্বাভাবিক স্থানের যে এন্ডোমেট্রিয়াম, সেই লেগে থাকা এন্ডোমেট্রিয়াম মাসিক চক্রের সময় রেসপন্স করে, কারণ ওগুলো লাইভ এন্ডোমেট্রিয়াল টিস্যু। তো এই রেসপন্সটার কারণে ওখানে অল্প অল্প করে মাসিকে যেমন ব্লিডিং হয়, ওখানেও রক্তক্ষরণ হতে থাকে। তো সেই রক্তক্ষরণ হলে, যেহেতু এটা ক্লোজড স্যাকের ভেতরে এবং তলপেটের অর্গানের উপরে রক্তক্ষরণ হয়, এটি বাইরে বের হয়ে আসতে পারে না। তো বাইরে বের হয়ে না আসার কারণে দেখা যায় ওখানে প্রদাহ সৃষ্টি হয়। আমাদের যে ন্যাচারাল বডি রেসপন্স একটা ফরেন বডির প্রতি রেসপন্স করে, প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি হয়। সেই ইনফ্লামেশনের কারণে হয় স্কারিং, ফাইব্রোসিস, আর তার থেকেই শুরু তার লক্ষণ। তার থেকে কি লক্ষণ শুরু হয়? যেহেতু এটি একটি অন্য জায়গার টিস্যু তলপেটের বিভিন্ন অর্গানে জমা হয়, সেই লক্ষণ হিসাবে তীব্র তলপেট ব্যথা, কিন্তু সেটা দিনে 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 প্রোগ্রেসিভ বা বাড়তে থাকে। এবং অনেক সময় দেখা যায় ডিম্বথলির গায়ের যে এন্ডোমেট্রিয়ামগুলো, সেগুলো বাইরে না গিয়ে বাহ্যিকভাবে একটা থলির মতো আকার ধারণ করে, যেটির চকলেট সিস্ট নামে পরিচিত। ছোট ছোট স্যাকের মতো ব্লাডগুলো ব্লাডগুলো জমে যায়, এবং সেই ব্লাডের কালারটা চকলেটের মতো দেখতে, কারণ এটি ওল্ড ব্লাড, পুরাতন রক্ত, সেই জন্য সেটিকে বলে চকলেট সিস্ট। ধন্যবাদ। তবে সেক্ষেত্রে আসলে বয়সের কথা কিন্তু চলে আসে, কারণ পিরিয়ডের কথা যখন হচ্ছে, প্রথমত এটি একদমই একটা ট্যাবু আমাদের দেশে এখনো। শুধুমাত্র গ্রাম না, আমরা কিন্তু শহরেও দেখি খোলামেলা আলোচনা কিন্তু এই একটা টপিকে তেমন নেই। হয়তোবা স্কুলে যে ফ্রেন্ডরা কথা বলছে, কিংবা মা হয়তোবা একদিন ডেকে কিছু কথা বলল, শেষ।
পরে যখন পেইন হচ্ছে, একটা মেয়ের যখন ব্যথা হচ্ছে, সেটা সে চেপে যাচ্ছে কিংবা বলছে না, কিংবা অনেক দিন ধরে অনেক ব্যথা করছে, বাসাতে অতটা হয়তো পিরিয়ডে তো ব্যথা হয়, আমলে নিচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে কি আসলে এই ব্যথা থেকে আরও দুর্ভোগটা কি ডেকে আনা হয়? কারণ যাদের এরকম সিস্ট থাকে, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে খুব কম বয়সীদের ক্ষেত্রেও কিন্তু ইরেগুলার পিরিয়ড থেকে এই ধরনের সিস্টে অনেকে আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কি আসলে এই সমস্যাগুলো দেখা দেয়? আপনি সঠিক বলেছেন, কারণ এন্ডোমেট্রিওসিস রোগ কিন্তু কিশোরী বয়স থেকেই শুরু হয় এবং কিশোরীরা কিন্তু বেশিরভাগ কিশোরী মাসিকের ব্যথাটা চেপে রাখে, যে কথাটা বললেন। এই মাসিকের ব্যথাটা তার ধীরে ধীরে এতটাই বাড়তে থাকে যে তার স্কুলের পারফরমেন্স খারাপ হতে থাকে, স্কুলে অফ যায় এরকম, এবং তার এই কষ্টটা সে প্রথম দিকে না বললেও পরবর্তীতে কিন্তু তার সিমটম দেখে তার পরিবার কিন্তু বুঝতে পারে। এবং এই সব ক্ষেত্রে, এই কিশোরীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে তার বাবা মায়ের দায়িত্ব তাদেরকে চিকিৎসকের কাছে আনা, কারণ এন্ডোমেট্রিওসিসটা লুকিয়ে রাখার ডিজিজ নয়। যেমন আমরা এখন মাসিক নিয়ে একটু উচ্চ স্বরে কথা বলতে পারি, মাসিকের হাইজিন নিয়ে কথা বলতে পারি, সেক্ষেত্রে মাসিকের ব্যথা নিয়েও আমাদেরকে কথা বলতে হবে। এবং এই মাসিকের ব্যথা যদি কোনো কিশোরীর দেখা যায় ধীরে ধীরে পুরো মাসিক চক্রে এবং মাসিকের সময় বিশেষ করে ব্যথাটা এতটাই তীব্র হয় যে মাসিক শুরু হওয়ার আগের থেকে শুরু হয়ে পুরো মাসিক চক্র জুড়ে, পুরো মাসিকের সময় জুড়ে ব্যথাটা থাকে, আবার মাসিক সেরে যাওয়ার সাথে সাথে ব্যথাটা কমে যায়, তাহলে কিন্তু এন্ডোমেট্রিওসিসের লক্ষণ আছে এটা ধরে নেওয়া হয়। এবং যে ব্যথাটা তার ডেইলি লাইফকে হ্যাম্পার করছে, বিশেষ করে তার স্কুলে যাওয়া, তার স্কুলে পরীক্ষায় অ্যাটেন্ড না করা, মাসিক চক্রের সময় তার সাইকোলজিক্যাল বা মানসিক চাপটা বেশি থাকা এবং সোশ্যাল আইসোলেশন বা ফ্রেন্ডদের সাথে মিশতে না পারা, এই সব কিছু, বা কোনো প্রোগ্রামে না যাওয়া, পারফরমেন্স ভালো না করা, এগুলো কিন্তু অ্যাডোলেসেন্ট গার্লদের মধ্যে অনেক বেশি। সেক্ষেত্রে নিজের প্রতিও কিন্তু অনেক কনসিয়াস হয়ে যায় বাচ্চারা। তবে যদি আমি আসলে সিস্ট এক ধরনের, আপনি শুরুতে আসলে যখন ব্যাখ্যা দিচ্ছিলেন তখন কিন্তু বলছিলেন যে এন্ডোমেট্রিওসিস হলো এক ধরনের রোগ এবং চকলেট সিস্ট হলো কমপ্লিটলি আলাদা, কিন্তু দুটোকে কিন্তু অনেকেই মিলিয়ে ফেলে। সেক্ষেত্রে আসলে ডায়াগনোসিসগুলো কিভাবে করা যায়, কিংবা সেলফ ডায়াগনোসিস যদি কেউ করতে চায় যে আসলে আমি হয়তোবা অনেক বছর ধরে এই ধরনের ইরেগুলার পিরিয়ড বা এই ধরনের পেইন নিয়ে আমি বড় হয়েছি, কিন্তু ডাক্তারের কাছে কখনো যাওয়া হয়নি, সেক্ষেত্রে আমি আইডেন্টিফাই কিভাবে করতে পারি যে আমার এই ধরনের সমস্যা আছে? আপনি যেটা বলেছেন যে চকলেট সিস্ট এবং এন্ডোমেট্রিওসিস আলাদা কিনা, চকলেট সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিস রোগের একটি ম্যানিফেস্টেশন, যেটা ভিজুয়াল ম্যানিফেস্টেশন, যেটা আমরা তার সিমটম অ্যানালাইসিস, ফিজিক্যাল এক্সামিনেশন প্লাস তার ইমেজিং, বিশেষ করে আল্ট্রাসাউন্ড, অনেক সময় ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসনোগ্রাফি এবং এমআরআই যে টেস্টটি, এটি খুবই বেশি জনপ্রিয় এন্ডোমেট্রিওসিস রোগ নির্ণয় করার জন্য, খুবই বেশি এফেক্টিভ। এই জন্য ইদানিং ইমেজিং স্টাডির ইমপ্রুভমেন্টের সাথে সাথে পাশাপাশি স্পেশালিস্টিক যে ইমেজিং, যেমন যদি ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি একজন স্পেশালাইজড এন্ডোমেট্রিওসিস কেয়ার কোনো ডক্টর করেন, তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই এন্ডোমেট্রিওসিসের এক্সটেন্টটা বা এন্ডোমেট্রিওসিস আছে কি না। অ্যাজ যে জেনারেল ডক্টর অনেক সময় এন্ডোমেট্রিওসিস কিন্তু আলাদা করাটা কিছুটা ডিফিকাল্ট, শুধুমাত্র চকলেট সিস্ট হলে সেটা আইডেন্টিফাই করা একটু সহজ, কিন্তু এন্ডোমেট্রিওসিস যেটা স্ক্যারিং হয়ে বা ডিম্বথলিটা জরায়ুর গায়ে লেগে আছে বা জরায়ুটার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড, এই জিনিসটা কিন্তু ডায়াগনোসিসের জন্য একজন স্পেশালিস্টিক কেয়ারের খুবই প্রয়োজন। বিশেষ করে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস কিন্তু হতে 10 থেকে 15 বছর সময় লাগতে পারে, কিন্তু চকলেট সিস্ট যখন হয়ে যায় তখন এন্ডোমেট্রিওসিস কিন্তু বেশিরভাগই অনেকটা লেট স্টেজে গিয়ে ধরা পড়ে। এটা
সেক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে 10 থেকে 11 বছর লম্বা একটা সময় কিন্তু, এবং একটা মেয়ের জীবন থেকে যদি বলি, কিশোরী থেকে শুরু করে 10 থেকে 13 বছর হিসেব করলে কিন্তু তার প্রেগন্যান্সি টাইমটা চলেই আসে। আমাদের সোশ্যাল কালচারে যদি কথা বলি তাহলে তো অবশ্যই। সেক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে একজন নারী? হ্যাঁ, যদি কোনো কিশোরী এন্ডোমেট্রিওসিসে ভোগে, তার বিয়ের পর বেশিরভাগ ক্ষেত্রে তারা বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসতে পারে, এবং বন্ধ্যাত্ব এন্ডোমেট্রিওসিসের সাথে খুব বেশি কোরিলেটেড বা একে অন্যের সাথে সম্পর্কযুক্ত সমস্যা। তারা হিস্ট্রি দিবে যে তারা চেষ্টা করছে, বাচ্চা হচ্ছে না, পাশাপাশি মাসিকের ব্যথা এবং অনিয়মিত পিরিয়ড। তার পিরিয়ডটা যেমন কিছুদিন হলো, আবার কয়েকদিন পর পর পিরিয়ড, ইরেগুলার পিরিয়ড, অনেকের ক্ষেত্রে এক্সেসিভ ব্লিডিং বা অতিরিক্ত মাসিকে রক্তস্রাব নিয়ে আসতে পারে। এছাড়া দেখা যেতে পারে তার ক্ষেত্রে এই ব্যথার কারণ হিসেবে যদি নির্ণয় না হয়, তাহলে তার জরায়ুতে অ্যাডেনোমায়োসিস, যেটাও এক ধরনের এন্ডোমেট্রিওসিস, কিন্তু এটা জরায়ুর পর্দাটি যেটা জরায়ুর যে মাংসপেশির দেয়ালের ভিতরে ঢুকে যায়, এটাকে বলে অ্যাডেনোমায়োসিস, এটাও অ্যাসোসিয়েটেড থাকতে পারে ওই মেয়েটির। এবং ফাইব্রয়েড, যেটা জরায়ুর টিউমার, সেগুলো অ্যাসোসিয়েশন বা এই সমস্যাগুলো নিয়েও একটা বন্ধ্যাত্বে এন্ডোমেট্রিওসিস প্রেজেন্ট করতে পারে এভাবে। তো বন্ধ্যাত্ব সমস্যা একটা বললাম, আরেকটা অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, যেটি অনিয়মিত মাসিক হিসেবে প্রেজেন্ট করতে পারে, পাশাপাশি অ্যাডেনোমায়োসিস যেটা বললাম। এছাড়া আরেকটা, ওই মেয়ে দেখা যেতে পারে যে তার হচ্ছে গিয়ে মলত্যাগে ব্যথা বা আইবিএস লাইক সিমটমস, বা ক্র্যাম্পিং হচ্ছে, টয়লেট হচ্ছে, এরকম বিশেষ করে মাসিকের সময় এটা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আরো অনেক রোগ কিন্তু বেড়ে যাচ্ছে। এই বিষয়ে আবারও শুনবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। রানাটা ওমেন্স হেলথে নিতে চাই ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম নভেলন লাইফ 28 প্রেজেন্টস রানাটা ওমেন্স হেলথে, এবং আমরা আজ আলোচনা করছি চকলেট সিস্ট এবং এন্ডোমেট্রিওসিস নিয়ে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন ম্যাম ডক্টর বিউটি রানী রয়। এবং ম্যাডাম, আমরা কিন্তু আসলে কথা বলছিলাম সিস্ট নিয়ে। যখন কথা হয়, সবার কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কনসিভ করাটা আসলে কতটুকু ইজি হবে, বা ন্যাচারালি কনসিভ করা পসিবল কিনা, কিংবা সেই মেয়েটা আসলে কনসিভ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, সে ধরনের কথা যদি আসলে বলি, চকলেট সিস্ট যাদের রয়েছে কিংবা এই ধরনের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে কি কি সাজেশন দেন বা কি কি সমস্যার সম্মুখীন তারা হয়? অ্যাকচুয়ালি চকলেট সিস্ট এবং এন্ডোমেট্রিওসিস রোগ, এটি একটি প্রোগ্রেসিভ ডিজিজ, এবং এটি কিভাবে বন্ধ্যাত্ব করে সেটি কিন্তু একটু বোঝার প্রয়োজন আছে। যখনই চকলেট সিস্ট হয়, তখন সাধারণত সেই সিস্টটি আশেপাশে টিউব এগুলোর সাথে জড়িয়ে থাকে, জড়িয়ে একটি চাকার মতো তৈরি করে। ফলে তার যে নর্মাল যে টিউবাল মটিলিটি, যেটার মাধ্যমে ডিম্বাণু, পরিস্ফুটিত ডিম্বাণু টিউব দিয়ে আসবে, এসে ভ্রূণ তৈরি হয়ে জরায়ুর দেয়ালে গাঁথবে, এই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। কারণ এখানে থাকে প্রদাহ এবং অ্যানাটমিক্যাল, যেটাকে বলে একটা অন্যটার সাথে জড়িয়ে থাকে স্ট্রাকচার, যেগুলো বাচ্চা ধারণক্ষমে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যুক্ত, সেগুলোর ডিসফাংশন থাকে এবং অ্যানাটমিক্যাল ডিস্টরশন বলে এটা থাকে। এই জন্য তাদের কনসেপশনে বাধা সৃষ্টি হয়। তবে আপনি যেটি বলেছেন যে হ্যাঁ, তো কনসেপশনটা কিভাবে সম্ভব, তো সাধারণত দেখা যায় এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হলেও তিনটি ধরন আছে, যেমন মৃদু ধরন, মডারেট ধরন এবং সিভিয়ার ধরন, আর কিছু আছে ডিপ এন্ডোমেট্রিওসিস। যাদের মৃদু ধরন, তাদের ক্ষেত্রে সাধারণত অ্যানাটমিক্যাল এই ডিস্টরশনগুলো হয় না, বা সাথে কোনো চকলেট সিস্টও থাকে না। সেক্ষেত্রে তারা ন্যাচারালি কনসেপশন করার জন্য সাধারণত আমরা তাদেরকে যে চিকিৎসা দিয়ে থাকি বা ফলো আপ করি তাতে, এবং ডিমের রিজার্ভ যদি ভালো থাকে, তার বয়স যদি 35-এর নিচে হয়, তাহলে কিন্তু ন্যাচারালি কনসেপশন করা সম্ভব। কিন্তু যদি
কোনো দুপাশের ডিম্বথলির একটিতে চকলেট সিস্ট হয়েছে এবং পাশাপাশি তার কিছু ডিস্টরশন রয়েছে, অন্য পাশের ডিম্বথলি ভালো, তার বয়স 35 বছরের কম, তার AMH বলে যেটাকে, যে ডিমের রিজার্ভ, সেটিও অন্য পাশের ডিম্বথলিতে ভালো দেন চকলেট সিস্ট। কারণ চকলেট সিস্ট হলে কিন্তু ওটি ওই ডিম্বথলির ডিমের রিজার্ভটাকে কমিয়ে দেয় একদিকে এবং ডিমের কোয়ালিটিটাকেও অনেকটা পোর করে ফেলে। তো যদি একটি ডিম্বথলিও হেলদি থাকে তাহলেও কিন্তু, এবং সেটা যদি মুভমেন্ট বা মোবিলিটি ভালো থাকে, যেটা ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায়, তাহলে কিন্তু তার ন্যাচারাল কনসেপশন সম্ভব। সেক্ষেত্রে আমরা ডিমটা ফুটানোর পর অনেক সময় IUI পদ্ধতিরও প্রয়োজন হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় সিস্টের আকার অনেক বড়, যেটা 5 সেন্টিমিটার বা তারও ওপরে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় উভয় পাশের ডিম্বথলি অ্যাফেক্টেড, সেসব ক্ষেত্রে, এবং তার বয়স 35 থেকে 40, এই কোঠায় তার বয়স, তার ডিমের রিজার্ভ অনেক কম, তাহলে তাদের কিন্তু আমরা পরামর্শ দিব তারা যেন দেরি না করে, বিশেষ করে 35 বছরেরটাকে আমরা একটা টাইমলাইন ধরি, যার পরে ডিমের রিজার্ভ অটোমেটিক্যালি কমতে থাকে। এছাড়া এন্ডোমেট্রিওসিস রোগীদের কিন্তু আরও দ্রুত কমে, এবং চকলেট সিস্ট যাদের থাকে তাদের কিন্তু ডিমের রিজার্ভ খুবই কম থাকে। বিশেষ করে যারা অনেক সময় দেখা যায় বড় সিস্টের কারণে ছোটোখাটো কোনো জায়গায় গিয়ে সার্জারি করে ফেলে, এটা সবচেয়ে মানে অরিড একটা বিষয়, যে এরকম ক্ষেত্রেও ডিমের রিজার্ভ কমে যায়, এবং অনেকে পেট কেটে সার্জারি করে, যেটা আরও বেশি অ্যাডিশন এবং স্ক্যারিং তৈরি করে। সেক্ষেত্রে সার্জারির কথা যখন চলে আসছে, কিওর কিভাবে করা যায়? এই রোগের কিওর বলতে কিছু নেই, এটি একটি প্রোগ্রেসিভ ডিজিজ। হ্যাঁ, তবে নিয়ন্ত্রণ বলে একটা কথা আছে, যে হ্যাঁ নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণটি প্রথমে যদি এটা মৃদু পর্যায়ে থাকে তাহলে সেটা স্বাভাবিক মাসিকের সময় কিছু ব্যথার ওষুধ দেওয়া হয়। যদি এমন কিছু থাকে যে না, সে ব্যথাটা টলারেট করতে পারছে না, সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা উইদাউট ব্রেক আমরা 6 সাইকেল দিয়ে থাকি, সেটি একটি। আরেকটি হচ্ছে প্রোজেস্টেরন সমৃদ্ধ ঔষধ, যেটা প্রোজেস্টিন অনলি ড্রাগস, সেগুলো বাজারে পাওয়া যায়, যেমন রেনাটা হাউস থেকে নিওজেস্ট আছে সেটি, এগুলো আমরা একটানা দিয়ে থাকি একটা। এছাড়া ইলাগলিক্স, যেটা জিওনারিস অ্যান্টাগনিস্ট, এগুলো এ ধরনের ঔষধও প্রয়োগ করে থাকি। তো এই সব ওষুধের ব্যবহার যেটা, সেটা হচ্ছে গিয়ে যাতে এই এন্ডোমেট্রিয়াম, যেটা একটপিক এন্ডোমেট্রিয়াম যেটা বললাম, ওটার গ্রোথটাকে হল্ট করে রাখে। হ্যাঁ, এবং ওটা ডেসিডুয়ালাইজ করে, মানে ওটা থেকে যেন ব্লিডিং না হয়, ফলে পেইনটা কমায়। কিন্তু ডিজিজের যে প্রোগ্রেশন, এটা অনেক সময় কিন্তু নাও কমাতে পারে। তবে এবং আরেকটা জিনিস, যেটা যদি ওই রোগীর অলরেডি অ্যাডভান্স ডিজিজ থাকে তাহলে কিন্তু এই সব ঔষধে কাজ নাও হতে পারে। বিশেষ করে যদি এই একটপিক এন্ডোমেট্রিয়াম তার মলদ্বারে এবং তার জরায়ুর পিছনে এবং মাসিকের রাস্তার মাঝামাঝি জায়গা, যেটাকে বলে রেক্টো, এবং মলদ্বার এবং মাসিকের রাস্তার মাঝামাঝি, যেটাকে বলে রেক্টোভ্যাজানাল এন্ডোমেট্রিওসিস, যে কারণে মহিলারা সহবাসে প্রচণ্ড ব্যথা পায়, সেটি হলে, প্লাস ইউরেটারিক এন্ডোমেট্রিওসিস, যেটা মূত্রনালীতে, মূত্রথলিতে, মলদ্বারে এই ধরনের এন্ডোমেট্রিওসিস হলে সেক্ষেত্রে কিন্তু ঔষধে সাধারণত কাজ করে না, সেক্ষেত্রে সার্জারি। এবং যদি 5 সেন্টিমিটারের উপরে কোনো সিস্ট হয়ে থাকে সেগুলো সার্জারি লাগে। এক্ষেত্রে ল্যাপারোস্কোপিক বা এন্ডোস্কোপিক সার্জারি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই ল্যাপারোস্কোপিক সার্জারির আগে একটা আমার কথা, যে কোনো জায়গায়, ছোটোখাটো জায়গায় ল্যাপারোস্কোপিক সার্জারি এন্ডোমেট্রিওসিসে করা ঠিক নয়। এটি একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে করতে হবে। কারণ আপনি চিন্তা করলেন যে এন্ডোমেট্রিওসিস রোগটি খুবই প্রাথমিক পর্যায়ে আছে, বা একটা চকলেট সিস্ট, এটাকে দূর করব, কিন্তু
ল্যাপারোস্কোপ ঢোকানোর পর দেখা গেল এটি অনেক অ্যাডভান্স ডিজিজ, সেক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচেও এই ট্রিটমেন্ট লাগতে পারে। সেই জন্য যেগুলো ডেডিকেটেড এন্ডোমেট্রিওসিস কেয়ার সেন্টার, যদিও আমাদের দেশে এটা কম, কিন্তু এটা কিন্তু গ্রো করছে এবং এই ধরনের এন্ডোমেট্রিওসিস সার্জারি করার জন্য এন্ডোস্কোপিক সার্জন কিন্তু তৈরি হচ্ছে এবং অলরেডি আছে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ করে তাদের দ্বারা ফার্স্ট সার্জারি শুড বি বেস্ট সার্জারি, এরকম করে সার্জারি করা যেতে পারে। অবশ্যই আমরা, এবং এই ধরনের সার্জারিও কিন্তু আমাদের দেশে আমরা এখন অনেককেই দেখছি করছেন, কিংবা এই ধরনের রোগের সাথে সাথে কিন্তু যেমন বলছিলেন আসলে কিওর পসিবল না, তাই কিন্তু অনেককেই আমরা দেখছি এই ধরনের রোগ নিয়ে কিন্তু কথা বলতেও। ম্যাম, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং এই বিষয়ে আসলে অনেক ধরনের সাজেশনই কিন্তু দেয়া হয় বিভিন্ন বয়সীদেরকে, সে ধরনের সাজেশন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শকের মধ্য দিয়ে শেষ করতে চাই নোভেলন লাইফ 28 প্রেজেন্টস রেনেটা ওমেন্স হেলথের আজকের এপিসোড, এবং ডিবিসির সাথেই থাকুন।